এই ছবিটি দেখুন। স্যাটেলাইট থেকে যদি ভারতকে দেখা যায় তাহলে ঠিক এমনটা দেখা যায় উচ্চ উষ্ণতার কারণে। এবং বর্তমান সময়ে সৌদি আরবের বেশ কিছু স্থান থেকে বেশি গরম পড়ছে ভারতবর্ষে। ভারত বর্তমানে গরমের কারণে জ্বলতে শুরু করেছে। 2024 সাল এটি ভারতবর্ষের ইতিহাসে সর্বোচ্চ গরমের বছর হতে চলেছে। অনেকই গরম, ঘুম যাওয়া যায় না রাত্রে, অনেকই শরীর ঘামাইতে ঘামাইতে অস্থির হয়ে যায়। আমার জীবনে আমি এত বড় গরম দেখিনি। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র প্রবলেমস নিয়ে আলোচনা করব না, সঙ্গে থাকবে সলিউশন। আর সলিউশন এর জন্য ইন্ডিয়ার 2 কোটি মানুষের সহযোগিতার প্রয়োজন। তাহলে ইন্ডিয়া এই প্রবলেমস গুলিকে সলিউশনে পরিণত করতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে আমাদের পাশেই থাকবেন। সূর্যের তাপ ভারতবর্ষকে গরিব বানাতে পারে। কথাটি শুনতে অদ্ভুত মনে হচ্ছে। আজ ভারতের 75% পপুলেশন, অর্থাৎ 4 জন ব্যক্তির মধ্যে 3 জন ব্যক্তি লেবার শ্রেণীর কাজ করে থাকেন। কেউ বা কৃষক, কেউ বা রাজমিস্ত্রি, কেউ বা রিক্সা চালক। আর এই কাজগুলি মূলত দুপুরের সময় করা হয়, অর্থাৎ উত্তপ্ত রোদের মধ্যে। আর এই ধরনের কাজের উপর ভারতের 75% লোক নির্ভর করে আছে, যেটা আমাদের দেশের জিডিপির 1/3। আর গরমের কারণে প্রোডাক্টিভিটি 5 থেকে 10% কমে যাচ্ছে। মানুষের শরীরে পানির সংকট দেখা দিচ্ছে। শ্রমিকরা খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ছে। আর এই গরমের কারণে যদি শ্রমিকরা কাজ না করতে পারে তাহলে ভারতবর্ষ এগিয়ে যাবে কিভাবে? আপনি হয়তো অফিসে জব করি, তাই এই অত্যাধিক মাত্রার গরম আমাদেরকে একটু কম অনুভব করতে হয়। ম্যাকেন্সির রিপোর্ট অনুসারে ভারতের 20 কোটি মানুষ এই উচ্চ গরমের শিকার হতে পারে। অনুমান করা যায় 2030 সাল পর্যন্ত প্রোডাক্টিভিটি লস এর মাত্রা 2.5 থেকে 4.5 পর্যন্ত হতে পারে, যেটি গিয়ে দাঁড়ায় $126 বিলিয়ন প্রতি বছর। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট জিডিপির 2% প্রতি বছর শিক্ষার উপর খরচ করে থাকেন। তাহলে একবার ভেবে দেখুন, তীব্র মাত্রায় গরমের কারণে আমাদের যা ক্ষতি হচ্ছে সেটিকে যদি আমরা বাঁচাতে পারি এবং এডুকেশন সিস্টেমের উপর খরচ করতে পারি তাহলে আমাদের এডুকেশন সিস্টেম দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে পারে। আপনার কি মনে হয় এই বিষয়গুলি আমাদের দেশ পরিচালকদের কাছে অজানা? মোটেও নয়। কিন্তু পরিবেশ নিয়ে যদি আমাদের কোনো আগ্রহ না থাকে তাহলে কিভাবে পরিবেশের উন্নতি হবে? যেখানে আমরা ভারতবর্ষকে 2047 সালের মধ্যে উন্নত দেশের শীর্ষ তালিকায় দেখতে চাইছি, মনে হচ্ছে স্বপ্নটি স্বপ্নই থেকে যাবে। সোনাম স্যার গত 3 মাস ধরে পরিবেশকে নিয়ে ঠিক এই কথাগুলোই বলে যাচ্ছেন, কিন্তু ওনার প্রোটেস্টটিকে ভারতবর্ষের মানুষের কাছে তুলে না ধরে সেকশন 144 চালু করে ওনার কথাগুলো মুছে ফেলার চেষ্টা চলছে। এটা আমাদের দেশের একটি দুঃখজনক বিষয়। আমরা ভাবছি তীব্র গরম বাড়ছে তো কি সমস্যা, এসি ব্যবহার করব। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি, এসি ব্যবহারের ফলে কখনো গরম কমে না, বরং বাড়তে থাকে। কারণ এসি চলে ইলেকট্রিসিটির মাধ্যমে, আর ভারতের বেশিরভাগ ইলেকট্রিসিটি থার্মাল পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ কয়লার মাধ্যম দিয়ে তৈরি হয়। তীব্র মাত্রায় কয়লা জ্বালিয়ে আমরা বাতাসে কার্বনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি। ইন্টারন্যাশনাল এনার্জি রিপোর্ট অনুসারে ভারতের এসি ব্যবহারের পরিমাণ দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। আজ ভারতের 100টি বাড়ির মধ্যে 24টি বাড়িতে এসি ব্যবহার করা হচ্ছে। আমেরিকাতে 100টি বাড়ির মধ্যে 85টি বাড়িতে এসি ব্যবহার করা হয়, আর চায়নাতে 100টি বাড়ির মধ্যে 95টি বাড়িতে এসি ব্যবহার করা হচ্ছে। বর্তমান সময়ের মডার্ন বাড়িগুলির তাপমাত্রা পুরনো বাড়িগুলির তাপমাত্রার থেকে 5 থেকে 7 ডিগ্রি বেশি। বড় বড় শহরে আপনি এই ধরনের বাড়িগুলি নিশ্চয়ই দেখেছেন, যেখানকার বেশিরভাগ মানুষের একটি ছাদ দেওয়ার মতো ক্ষমতা নেই এবং তারা মেটালের ছাদ ব্যবহার করে থাকেন। আমরা সকলে ভাবি মুম্বাই একটি ধনী শহর। মুম্বাইয়ের 37% ঘর এমনভাবে তৈরি করা হয়। মুম্বাইয়ের ম্যাপ যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন মুম্বাইয়ের ফরেস্ট এলাকায় উচ্চ গরমের প্রভাব সব থেকে কম, আর যেখানে গাছপালার পরিমাণ কম সেখানে তীব্র গরম দেখা দিচ্ছে। ভারতবর্ষে যদি গরমের পরিমাণ কমাতে হয় তাহলে বাইরের দেশগুলির কালচার আমাদের ফলো করা বন্ধ করতে হবে। আমাদের বাইরের দেশগুলি থেকে যেগুলো শেখা প্রয়োজন নয় আমরা সেগুলো ভালোভাবে শিখে ফেলেছি। উদাহরণস্বরূপ নিউ ইয়র্ক এর কাচের বিল্ডিং গুলো দেখুন, দেখে মনে হচ্ছে বিজনেসে সাকসেসফুল হতে হলে এই ধরনের কাঁচযুক্ত বিল্ডিং এবং অফিস বানাতে হবে। ভারতবর্ষ এটিকে অনুসরণ করছে এবং কাঁচযুক্ত বিল্ডিং বেড়েই চলছে, কিন্তু আপনি জানেন না এটা কতটা স্টুপিড আইডিয়া। নিউ ইয়র্কে গরমের সময় স্বাভাবিক টেম্পারেচার থাকে 27 ডিগ্রি সেলসিয়াস, আর ভারতবর্ষে 35 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আমাদের ভারতবর্ষের উষ্ণতা আগে থেকেই বেশি। সেখানে আমরা নিউ ইয়র্কের কালচার ফলো করে ভারতবর্ষকে আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছি। বর্তমানে আমাদের পরিবেশ নিয়ে যে ধারণা সেটিকে পরিবর্তন করতে হবে। আমাদের গুরুকুলের নিয়ম অনুসারে বাচ্চাদের শেখানো হতো একটি বট গাছ, একটি তেঁতুল গাছ ও 3টি আমলকি গাছ ও 5টি আম গাছ লাগাতে হবে তোমার জীবনে। একটি আম গাছ তার পুরো জীবনে 271 টন অক্সিজেন আমাদের দিয়ে থাকে এবং 81 টন কার্বন বাতাস থেকে শোষণ করে নেয়। বর্তমানে পরিবেশকে একটি সুস্থ পরিবেশ বানাতে হলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং বেশি বেশি করে গাছ লাগাতে হবে, যেগুলি আমাদের পরিবেশকে সুস্থ রাখতে সক্ষম হবে। এবং এই বার্তাটি আপনার বন্ধুদের, আপনার পরিবার এবং আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করে তাদেরকে সচেতন করুন।
এবং তারাও যেন পরিবেশকে বাঁচাতে এগিয়ে আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করছি আবার দেখা হবে কোনো একটি সচেতনমূলক নতুন ভিডিওতে।